দর্শক, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। যেটাকে তিনি 277 মার্কিন ডলারে উন্নীত করেছিলেন 1975 সালের পর। এরপর 1975 থেকে 91 সাল পর্যন্ত এরপর আর কোনো অগ্রযাত্রাই ছিল না, বরং মাথাপিছু আয় হ্রাস পেয়েছিল। প্রবৃদ্ধি 9% পর্যন্ত অর্জন করেছিলেন। আজ পর্যন্ত কোনো সরকারই, এমনকি আমরাও না, এই 9% পর্যন্ত প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়নি। সমগ্র বিশ্বে আন্তর্জাতিক সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করা, বিভিন্ন 126টি দেশে স্বীকৃতি আদায় করা এবং দেশকে একটা মর্যাদার দিকে যে নিয়ে গিয়েছিলেন। 75-এর পরে বারবার মিলিটারি ডিক্টেটরদের ক্ষমতা দখল এবং দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়া, বারবার কূপ হওয়া, মুক্তিযোদ্ধাদের হত্যা, সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে হত্যা, বিভিন্নভাবে যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে বাংলাদেশের ভাবমূর্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়েছিল। এমনকি খাদ্য নিরাপত্তা ছিল না, মানুষের কাছে ভিক্ষা চেয়ে চলতে হতো। অথচ জাতিপিতা বলেছে ভিক্ষুক জাতির কোনো ইচ্ছা থাকে না। যে আদর্শ নিয়ে তিনি দেশটা গড়ে তুলতে চেয়েছেন সেই আদর্শটাই নস্যাৎ হয়ে যায় এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মানুষের যে মহান ত্যাগের ইতিহাস, সেই ইতিহাসও মুছে ফেলা হয়। যে চেতনা দিয়ে এসে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই জয় বাংলা স্লোগান, সেটা নিষিদ্ধ। 7 মার্চের ভাষণ, যে ভাষণ প্রতিটি মুক্তিযোদ্ধাকে প্রতিদিন অনুপ্রেরণা যোগাত, সেটাও নিষিদ্ধ ছিল। এমনকি জাতিপিতা ছবিটাও কখনো দেখানো হতো না। বিকৃত একটা ইতিহাস এদেশের মানুষ জানতে পারে। খুনিদেরকে কোনো বিচার হয়নি, তাদেরকে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে তাদেরকে বিচার হাত থেকে মুক্তি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। যুদ্ধ অপরাধী যাদের বিচার হয়েছিল, যে কারাগারে বন্দী ছিল, তাদেরকে মুক্ত করে সামাজিকভাবে প্রতিষ্ঠিত শুধু করা হয়নি, তারা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত ছিল। প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা বিভিন্ন পদে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। প্রতি রাতে ছিল কারফিউ। মানুষের স্বাধীনভাবে চলার অধিকারটুকু পর্যন্ত ছিল না। 75-এ যখন আমার বাবা মা ভাইকে হত্যা করা, আমার ছোট বোনেরা, আমি তখন বিদেশে ছিলাম। এরপর 6টি বছর আমরা দেশে আসতে পারিনি। এমনকি আমার ছোট বোন রেহানা, তার পাসপোর্টটাও তখন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা রিনিউ করতে দেয়নি। বিদেশে রিফিউজি হিসেবে থাকা, নিজেদের আত্মপরিচয়টাও দিতে না পারা, এর থেকে কষ্টের আর কি হতে পারে। 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যখন আমার বাবা বন্দী হয়েছেন, এরপর মাকে বন্দী করে, সেটা আমরাও বন্দী ছিলাম। আমাদের কোনো একতলা একটা বাড়ি ধানমন্ডি, এখন 9-এ 26 নম্বর বাসা, তখন একতলা একটি বাড়ি ছিল, সেইখানে আমাদের রেখে দিয়েছিল। সেখানে কোনো ফার্নিচার ছিল না, খাদ্যের কোনো নিরাপত্তা ছিল না, কোনো কিছুই ছিল না, আমাদের কোনো নিরাপত্তাই ছিল না, ওইভাবেই রেখে দিয়েছিল। সেটাও তখন আমরা একভাবে কাটিয়েছি। কিন্তু রিফিউজি হিসেবে থাকাটা এবং স্বজন হারা বেদনা নিয়ে, এটা ছিল আরো কষ্টকর। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে, এদেশের মানুষ বঞ্চিত থাকবে, এদেশের মানুষ কখনো তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, এটা হতে পারে না। 81 সালে দেশে ফিরে আসি। ফিরে আসার পর থেকে আমাদের পরিচয় সব থেকে বেশি আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে আবার তার স্বগৌরবে ফিরে আনা, বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করা এবং দেশকে একটা মর্যাদার আসনে নিয়ে আসা। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে যে মর্যাদা আমরা বিশ্বব্যাপী অর্জন করেছিলাম, যা ধূলিসাৎ হয়েছিল 75 15 আগস্ট জাতিপিতাকে হত্যার মধ্য দিয়ে, আবার সেই মর্যাদাকে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য ছিল। তাই 21 বছর পর যখন সরকার গঠন করার সুযোগ পাই, তখন থেকে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করি। কারণ জাতিপিতা আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানে অনুচ্ছেদ 21-2 আলোকে আমরা সেবামুখী জনপ্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি আমাদের আওয়ামী লীগ সরকার গ্রহণ করে। কারণ আমি দেখেছি যে আমরা যদি
একেবারে উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত একটা জবাবদিহিতা এবং কার্য সম্পাদনের কিভাবে অগ্রগতি হবে, কিভাবে বাস্তবায়ন হবে সে সম্পর্কে ব্যবস্থা না নিই তাহলে সমস্ত কাজ সঠিকভাবে বাস্তবায়ন হয় না। তাই আমরা দ্বিতীয়বার যখন সরকার আসি তখন থেকে আমরা এই পদ্ধতিটা নিয়েছি।